জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলায় মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য ব্যবস্থাকে আনতে হবে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায়। জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই জানিয়েছেন অর্থমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় সৌর বিদ্যুতে আগ্রহ বাণিজ্য মন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। দায়িত্ব নেয়ার প্রথম দিনে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ আর নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন রাষ্ট্রপতি। সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় ৩ বাহিনীর চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ৩ বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির দুর্দিনে তিনি যেভাবে দলকে মহাপ্রাচীরের মতো আগলে রেখেছিলেন, আগামী দিনেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয় তাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই শুভকামনা জানান। পোস্টে তারেক রহমান লিখেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী আরও লিখেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল এবং মর্যাদাপূর্ণ পথ চলার জন্য রইল আন্তরিক শুভকামনা। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির গণতন্ত্রের পূজারী, দেশের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবেন। এদিকে বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, একটু সময় লাগছে, আগামী ১-১.৫ বছরের মধ্যেই বাংলাদেশের নতুন চেহারা দেখা যাবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো শর্ত দিয়ে নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান শ্রদ্ধা জানাতে। সেখানে তারা জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা। এ সময় ডক্টর মঈন খান বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের নিয়ে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে বিএনপি। ফেব্রুয়ারি নির্বাচনে তারা নিজের খুশি মতো ভোট দিয়েছে, তারা যাকে চেয়েছে তাকে ভোট দিয়েছে এবং এটার নামই হচ্ছে গণতন্ত্র।
মানুষের ইচ্ছায়, মানুষ যাকে চায় তাদের মানুষের প্রতিনিধি যাদেরকে তারা নির্বাচন করে তাদেরকে নিয়ে সরকার গঠিত হয়। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করি। ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশিদুজ্জামান মিল্লাত এবং শামীম কায়সার লিংকন জানান, প্রধানমন্ত্রী চান বাংলাদেশ যেন আগের অবস্থায় ফিরে না যায়। একটু সময় আমাদের লাগছে, কারণ এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা দেয়া হয়েছে, যেটি একটি আমরা মনে করি আজকাল আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে, এটা অবশ্যই এই দেশ ও জাতি গঠনে একটি উপকারী জ্ঞান। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 4 মন্ত্রী। এ সময় তারা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের সাথে তারা ইতিবাচক সম্পর্ক চান। We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা আমরা কনসেনসাস আমরা আসবো, উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই। এদিকে শনিবার বিকালে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের মাগফিরাত কামনায় দোয়া করেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশে মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভোলার সঙ্গে ঢাকা এবং বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক এবং জনপথ অধিদপ্তরে প্রস্তাবিত রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মধ্য দিয়ে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এই বিষয়ে আলোচনা হয়। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় এবং বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা এবং ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চোখে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান। শনিবার রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করেন তিনি। রাজধানী মোহাম্মদপুরে রায়েরবাজারের একটি বেসরকারি হাসপাতালের অর্থায়নে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এতে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ অনেক, কাজের ব্যাপ্তি বাড়ায় নতুন সদস্য বাড়ানো হয়েছে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার রাজধানীতে এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, গত 6 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত 17 বছরের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী 1 বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। কাজের সুবিধার্থে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার কথাও জানিয়েছেন তিনি। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে শামা ওবায়দ বলেছেন, ভারত কি বলল সেটি বিবেচ্য বিষয় নয়, যে কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এর আগে সিজিএসের সংলাপে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক এবং পলিসিগত পরিবর্তন ছাড়া নেতৃত্ব স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত সম্ভব নয়। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3টা নতুন উইং ওপেন হয়েছে এখানে। আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি, আমাদের অবৈধ মাইগ্রেশন অভিবাসন বন্ধ করার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল অনেকগুলো ফোকাল পয়েন্ট গ্রুপ কমিটি তৈরি করেছি, যেগুলো আগে কখনো ছিল না, প্রবাসী কল্যাণের সাথে, কালচারাল মিনিস্ট্রির সাথে। এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের জ্বালানির সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এই সমস্যার সমাধান 1 মাসে সম্ভব নয়, সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপি সরকার সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বিনিয়োগ বাড়ানোরও চেষ্টা করছে। বিদ্যুৎ গ্যাসের সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সমাধানের সময় লাগবে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন এক টার্নিং পয়েন্টে। ব্যাংক খাতকে ঠিক করাও সরকারের বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চলতি অর্থ বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে না। রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি থাকায় রাজস্ব আদায় প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের তাগিদ দিয়েছেন আলোচকরা। জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় সৌর বিদ্যুৎ অনেক সাশ্রয়ী, তাই সরকার সৌর বিদ্যুতের প্রকল্পগুলোকে উৎসাহিত করছেন, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধনের পর মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছেন। এটি হয়ে গেলে জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব হবে, তবে এতে সময়ের দরকার। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। খাগড়াছড়ি দীঘিনালায় ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, কবাখালী এবং বোয়ালখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে। দীঘিনালা মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে আমন ক্ষেত। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। আকস্মিক বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভারতের কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে সাতক্ষীরার বাসিন্দা সাজুর মরদেহ দেশে এসে পৌঁছেছে। নিহত আরেকজন বেরতি সরকারের মরদেহ দাহ হয়েছে ভারতে। দুপুরে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে বিএসএফ এবং ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করে। ভোমরা বিওপির বিজিবি সদস্যদের উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ মরদেহ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এই সময় সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। নিহত সাজুর ভাই জানিয়েছেন, মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অন্যদিকে বেরতি সরকারের স্বজনরা জানান, বেরতির ছেলে ভারতে অবস্থান করায় সেখানেই তার মরদেহের সৎকার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন দিয়ে চিরবিদায় নিয়েছেন তিনি। শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপন করা ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে শুভেচ্ছা মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সদস্য সচিব, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে।
মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে নৈতিক সমাজ গঠনে ইমাম মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে 10 শ্রমিকের মৃত্যুতে দ্রুত ক্ষতিপূরণ প্রদান ও ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহ পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, গ্রিন শিপ ইয়ার্ডে এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকা কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। মাদারীপুরের রাজৈরে ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিকানাধীন সম্পত্তিতে বাড়ি নির্মাণের কাজ করায় বাধাসহ হয়রানির প্রতিবাদে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তাজেল খান। প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে সুষ্ঠু সমাধানের মাধ্যমে ঘর নির্মাণের পরিবেশ তৈরি করার দাবি জানান তিনি। নরসিংদীতে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নাসরিন ইসলাম নামে এক নারী। দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম তার উপর সংঘটিত হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ধরেন। সিলেটের কোম্পানিগঞ্জের উৎমা পাথর কোয়ারির মজুদ পাথর নিলামে বিক্রির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। দুপুরে স্থানীয় চরার বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন হয়। রামুর রাজারকুলে মাদকাসক্ত আব্দুল মজিদ ও ইব্রাহিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পালপাড়া গ্রামের অর্ধশতাধিক সনাতনী পরিবার। স্থানীয় কাজল পালের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসী এই অভিযোগ করেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলায় মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য ব্যবস্থাকে আনতে হবে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায়। জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই জানিয়েছেন অর্থমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় সৌর বিদ্যুতে আগ্রহ বাণিজ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।